অবশেষে সই হলো ঐতিহাসিক জুলাই সনদ। নতুন বাংলাদেশের সূচনা, ঐক্যের এই সুর নির্বাচনে ধরে রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। জুলাই সনদে সই করল বিএনপি, জামায়াত সহ 25টি দল, করেনি এনসিপি ও 4 বাম দল। আইনি ভিত্তির নিশ্চয়তা না থাকার অভিযোগ সার্জিসের। জুলাই সনদ সইকে ঐতিহাসিক বলছেন রাজনীতিকরা। এনসিপিকে সই করার আহ্বান, মত পার্থক্য থাকলেও এগিয়ে নেবে দলগুলো, আশা আলী রিয়াজের। জুলাই সনদ সইয়ের দিনে পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের সংঘর্ষে রণক্ষেত্র মানিক মিয়া অ্যাভিনিউ। ঘোষণাপত্রকে প্রতারণাপত্র বলে কটাক্ষ। শিক্ষাঙ্গনে অস্থিরতা এবং ইংরেজি গণিতে দুর্বলতা এইচএসসিতে ফল বিপর্যয়ের কারণ। ফলাফল রাজনৈতিক প্রভাবমুক্ত ছিল মত শিক্ষাবিদদের। এবং পুতিন ট্রাম্প শীর্ষ বৈঠক 2 সপ্তাহের মধ্যে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য শান্তি উদ্যোগ নিয়ে হবে আলোচনা। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। জুলাই জাতীয় সনদ সইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো। যে ঐক্যে এই সনদ সই হলো, সেই ঐক্য ধরে রাখতে হবে জাতীয় নির্বাচনে। সনদ সইয়ের পর এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের জন্যই অনন্য উদাহরণ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় বহুল কাঙ্ক্ষিত এই সনদে বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল সই করে। তবে সনদ সই অনুষ্ঠানে হাজির হয়নি অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল, এনসিপি এবং বামধারা 4টি দল। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার চেষ্টা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের। এরই অংশ হিসেবে নানা সংস্কার কমিশনের সুপারিশ ও রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে গত প্রায় 8 মাসের চেষ্টায় তৈরি হয় জুলাই জাতীয় সনদ, যা থেকে যাত্রা শুরু করবে নতুন বাংলাদেশ। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এই সনদে রাজনৈতিক দলগুলোর সই করা না করার নানা দোলাচলের মধ্যে শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান, যাতে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 25টি রাজনৈতিক দল সই করে, যার সাক্ষী হন বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, এই সইয়ের মধ্য দিয়ে শুরু হলো নতুন বাংলাদেশের যাত্রা। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। ডক্টর ইউনূস বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বে উদাহরণ হয়ে থাকবে এই সনদ। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে। কোনটা ঠিক, কোনটা বেঠিক, তারা কি বললো, আমরা কি চাই, তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা। সনদ বাস্তবায়নে তরুণ জনগোষ্ঠী সহ সবার সহযোগিতা চান ডক্টর ইউনূস। এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে। এই আলোকে, এই চিন্তাধারার আলোকে তারাই দেশকে গড়বে, তারাই দেশের নেতৃত্ব দেবে, তারা আমাদেরকে পথ দেখাবে। এটি আমাদের সম্পদ। সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা তুলে ধরে সবাই মিলে একটি সুন্দর নির্বাচনের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এই সুর, যে সুর আজকে আমরা এখানে বাজালাম, সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে,
এবং এই ঐক্য যেন বজায় থাকে। নিজেরা বসুন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করে করবেন, ইতিহাসে স্মরণীয় করে তুলবেন। পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে সেখানে? নিজেদের নির্বাচন নিজেরা করব আমরা। জুলাই সনদ বাংলাদেশকে বর্বরতা থেকে সভ্যতায় নিয়ে আসবে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব, মানুষ ঈর্ষার চোখে আমাদেরকে দেখবে। জুলাই জাতীয় সনদে সইয়ের মধ্য দিয়ে এক নতুন যাত্রা শুরু হলো বাংলাদেশের। তবে বিশেষজ্ঞরা বলছেন এই সনদ বাস্তবায়নে এখনও বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। তাদের মতে আগামী জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত এবং যে রাজনৈতিক দল সরকার গঠন করবে তাদের মনোভাবের উপর অনেকটাই নির্ভর করছে জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদ সইকে ঐতিহাসিক বলছেন বিভিন্ন দলের রাজনীতিকরা। এনসিপিকে সই করার আহ্বানও জানান কেউ কেউ। আর মত পার্থক্য থাকলেও রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে এগিয়ে নিয়ে যাবে এমন আশার কথা জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। শেষ পর্যন্ত স্বাক্ষর হলো জুলাই সনদ। স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা, মতভিন্নতা এবং জুলাই যোদ্ধাদের বিক্ষোভের কারণে এক মিশ্র পরিবেশ সৃষ্টি হলেও এতে যোগ দেন রাজনৈতিক নেতারা। বৃষ্টিস্নাত বিকেলে একযোগে যোগ দেন বিএনপি, জামায়াত ইসলামী সহ 25টি দলের নেতারা। জুলাই সনদকে ঐতিহাসিক উল্লেখ করে জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় জরুরি সংশোধন করা হয়েছে বলে জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এটি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারকে নির্দিষ্ট সুপারিশ দেওয়ার কথাও জানায় কমিশন। আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। আমরা দ্রুতই প্রস্তাব দেব এবং যারা স্বাক্ষর করে নাই কিছু কিছু ভুল বুঝাবুঝি আছে, তো আমি আশা করি যে ভুল বুঝাবুঝিগুলো অবসান হবে, তারা স্বাক্ষর করবে। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির প্রতিনিধি দল। এ সময় সবাইকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই সনদের মাধ্যমে ইতিহাসে নতুন অধ্যায় শুরু হলো, আর এর মাধ্যমে জাতির প্রত্যাশা বাস্তবায়ন শুরু হলো মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। যারা সই করেনি তাদেরও সই করার আহ্বান তার। আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। সাংবিধানিক সীমারেখার মধ্য থেকে সমস্ত অঙ্গ সাংবিধানিক ভারসাম্যতা রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে এবং হবে ইনশাআল্লাহ। সনদকে আইনি ভিত্তি দিতে দেরি হলে জুলাইয়ের সাথে গাদ্দারি হবে, রাজনৈতিক সংকট বাড়বে বলে শঙ্কা জামায়াত ইসলামীর। দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে, সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে, তাহলে আবার সেটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে এবং নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে। আগামীতে এনসিপি সনদে সই করবে বলে আশা প্রকাশ করেন নেতারা। বলেন, জুলাই জাতীয় সনদের এই দিন ঐতিহাসিক। বাংলাদেশের কোনো চেহারাই ফ্যাসিবাদের নতুন চেহারা যাতে আসতে না পারে, এটাই হচ্ছে জুলাই সনদের মর্মকথা হচ্ছে এটা। যদি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয়, তাহলে গণভোটের মধ্য দিয়ে জনগণ এই জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন। তারা পরবর্তীতে স্বাক্ষর করবে বোধহয়, তাদের যেই কনসার্নটি ছিল সেই বিষয়টি শেষ দিকে এসেও কমিশন গ্রহণ করেছে। সনদ সইয়ে যোগ দেয়নি এনসিপি, কমিউনিস্ট পার্টি, বাসদ সহ 4টি বামপন্থী দলও অংশ নেয়নি সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠানে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পরবর্তীতে আইনি প্রশ্ন না তোলা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জনগণের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে সই হলো ঐতিহাসিক জুলাই সনদ। সনদটি পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে এতে সই করল 25টি রাজনৈতিক দল। স্বাক্ষরিত সনদে রয়েছে 7টি মূল পয়েন্ট। স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। স্বাক্ষর করা সনদে মূলত রয়েছে সনদ পরবর্তীতে সংবিধানে যুক্ত করার অঙ্গীকার। এছাড়াও সনদের 1 নম্বরে রয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। 2 নম্বরে রয়েছে এই সনদ পরবর্তীতে সংবিধানে যুক্ত করার অঙ্গীকার। সনদ নিয়ে কোনো প্রশ্ন পরবর্তীতে আদালতে না তোলার কথা বলা হয়েছে 3 নম্বর পয়েন্টে। গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ 16 বছরের নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত 2024 সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের কথা বলা হয়েছে 4 নম্বরে।
ফ্যাসিস্ট সরকারের সময় গুম খুনের শিকার এবং জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুচিকিৎসার কথা বলা হয়েছে ৫ নম্বরে। জুলাই জাতীয় সনদ ২০২৫-এ বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং যেসব আইন রয়েছে সেসব আইনের প্রয়োজনীয় সংশোধনের কথা বলা হয়েছে ৬ নম্বরে। দ্রুততম সময়ে ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করার কথা বলা হয়েছে ৭ নম্বর পয়েন্টে। জুলাই জাতীয় সনদ এখন এই জাতির এক মূল্যবান সম্পদ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সাংবিধানিক স্বীকৃতির দাবিতে দুপুরে বিক্ষোভরত জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশেপাশে এলাকা। তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শুরু হয় সংঘাত। এ সময় বেশ কয়েকজন আহত হয়। এদিকে জুলাই যোদ্ধাদের সব দাবির সনদে স্থান পায়নি দাবি করে একে জুলাই প্রতারণা পত্র বলে মন্তব্য করেছেন বিক্ষোভকারীরা। ৩ দফা দাবি বাস্তবায়ন না হলে রবিবার সব জেলা উপজেলা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন তারা। এ দৃশ্য শুক্রবারের, যখন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বহুল প্রতীক্ষিত জুলাই সনদ সইয়ের অপেক্ষায়। অনুষ্ঠানের নির্ধারিত সময়ের ২.৫ ঘন্টা আগে জড়ো হন জুলাই যোদ্ধা ব্যানারে কয়েকশো বিক্ষোভকারী। জুলাই সনদের আইনি ভিত্তি ও নিজেদের দায় মুক্তি সহ ৩ দফা দাবিতে বিক্ষোভ তাদের। আমরা চাইছি আইনি সুরক্ষা এবং রাষ্ট্রীয় মর্যাদা, বীর মর্যাদা। জুলাই ঘোষণাপত্রে আমাদেরকে কোনো কিছুই দেওয়া হয় নাই। আমাদের উপরে ওরা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, আমরা মোকাবেলা করছি। সেক্ষেত্রে ২-১ হয়তো মারা গেছে। পরবর্তী প্রেক্ষাপটে যখন আমাদেরকে বলবে যে তোমরা তো পুলিশ হত্যা করেছো, তখন আমরা এটা আইন কিভাবে দেখবে? সব জায়গায় কড়া নেড়েছি, করে আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। সংস্কার করছেন, জুলাই সনদ করছেন, তাদের সাথে কোনো সমন্বয় নাই, আলোচনা নাই, ডায়ালগ নাই। আমরা যে রক্ত দিলাম, জীবন দিলাম, আমাদের তো একটা গোল ছিল, আমরা কেন গিয়েছি? এক পর্যায়ে নিরাপত্তা বেষ্টনী টপকে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নেন তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় তাদের অনেককে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। ছোড়া হয় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। বিক্ষোভকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে কয়েকটি ট্রাক ও বাসে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করে পুলিশের গাড়িও। আমাদের উপরে এখন স্বাক্ষর করছেন কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। পরে স্বাক্ষর অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সামনে ঘোষণাপত্রকে জুলাই প্রতারণাপত্র আখ্যায়িত করেন বিক্ষোভকারীরা। অভিযোগ করেন তাদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ হঠাৎ আক্রমণ করে। আমরা দেখলাম জুলাই ঘোষণাপত্রের নামে একটি মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, যেটাকে ছাত্র জনতা নাম দিয়েছে জুলাই প্রতারণাপত্র। এই পবিত্র সংসদে যাদের রক্ত দিয়ে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এবং নতুন বাংলাদেশের স্বপ্ন ইন্টারিম জাতিকে দেখাচ্ছে, সেই জুলাই যোদ্ধাদের আজকে নির্যাতন করা হয়েছে। সরকারকে দেয়া ৩ দফা দাবি বাস্তবায়ন না হলে রোববার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত দেশের সব জেলার মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেন জুলাই যোদ্ধারা। আগামী রবিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়কগুলোতে অবরোধ কর্মসূচি পালিত হবে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ ভবনের সামনে পুলিশের হামলায় ২ শতাধিক জুলাই যোদ্ধা আহত হয়েছে বলে দাবি করেছেন জুলাই যোদ্ধাদের নেতারা। এ সময় গণ অভ্যুত্থান শক্তির উপর পুলিশের হামলায় ইন্ধনদাতাদের চিহ্নিত করে বিচারের দাবি করেন তারা। শুক্রবার বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এ দাবি করা হয়। আমরা এই যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে, টেবিল টকের মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম, যা সরকারের কারণেই, প্রশাসনের কারণেই সম্ভব হয়ে ওঠে নাই। আজকে যে ধরনের একটা ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে এই ঘটনার সাথে যারাই হুকুম দিয়েছে, যারাই এটার অর্ডার করেছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনের দিকে আবার যাব। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি না থাকায় এনসিপি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। অন্তর্বর্তী সরকার জুলাই সনদ নিয়ে দায়সারা ভাব দেখিয়েছে বলেও অভিযোগ এনসিপির এই নেতার। পঞ্চগড়ের একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মন্তব্য করেন সার্জিস আলম।
আমকা অবস্থায় একটা রিটেন পেপার হয়ে বসে আছে, কোনো কার্যকারিতা আমরা দেখছি না আমাদের জায়গা থেকে। সো এইরকম সনদের ক্ষেত্রে যদি হয় তাহলে কিছুদিন পরে দেখা যাবে অভ্যুত্থানটাই নাই, আবার কিছুদিন পরে দেখা যাবে এই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল, রাজপথে নেমেছিল, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদেরকে অভিযুক্ত করে এক একজনকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে, বিভিন্নভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই কাজগুলো করবে আজকে থেকে 5, 10, 15 বছর পরে। সো আমাদের ওই জায়গাটা স্পষ্ট লাগবে, তখনই আমরা আমাদের এই জুলাই সনদের স্বাক্ষর বা এই কথাটা চিন্তা করব। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আবারও দায়সারা ভাব দেখিয়েছে, এই জন্য আমরা সেখানে অংশগ্রহণ করি নাই। জুলাই সনদ সইয়ের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, এটি লজ্জার এবং একই সঙ্গে সরকারের ব্যর্থতা, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানী মিরপুরে এক শ্রমিক সমাবেশে অংশ নিয়ে তিনি কথা বলেন। অসংখ্য সহযোদ্ধা তারা আহত হয়েছেন, পঙ্গ হয়েছেন। আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি জাতির জন্য একটি লজ্জাস্কর। আগামীকাল দুপুর 12টায় ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ রাজপথে কালো পতাকা মিছিল ও রবিবার দুপুর 12টায় লং মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দিয়েছেন এমপিও শিক্ষকরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন থেকে এই কর্মসূচি দেয় এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোট। ওই 5 দিন আগের যে অফার দিয়েছিলেন ওই অফারটাকে আবার উনি ওটাকে রেকর্ডের মতো উনি বাজাইলেন। রবিবারে আমরা 12টার দিকে বড় রকমের আপনার একটা গ্যাদারিং করে আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে সকলকে নিয়ে আমরা হয়তো বড় রকমের একটা মুভ করতে পারি। বছর জুড়ে শিক্ষাঙ্গনে অস্থিরতা সহ পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়ায় এবার এইচএসসিতে ফলাফল বিপর্যয় ঘটেছে বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। প্রাথমিক স্তর থেকে ইংরেজি ও গাণিতিক বিষয়গুলো শিক্ষার্থীদের দুর্বলতা থাকায় উচ্চশিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মনে করছেন তারা। কেউ কেউ বলছেন করোনাকালীন অটো পাশে দুর্বল শিক্ষা ব্যবস্থা ও পাশের হার কমে যাওয়া একটি অন্যতম কারণ। এবার পরীক্ষার ফলাফল রাজনৈতিক প্রভাবমুক্ত ছিল বলেও মনে করছেন শিক্ষাবিদরা। বৃহস্পতিবার সারা দেশে একযোগে শিক্ষা বোর্ডগুলো প্রকাশ করে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। 2024 সালে যা ছিল 77.78%। সে হিসেবে এবার পাশের হার কমেছে 18.95%। পরিসংখ্যান বলছে গত 20 বছরের মধ্যে এবারই পাশের হার সবচেয়ে কম। এবার মোট 9,302টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় 12,35,661 জন শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে 69,097 জন। গতবারের তুলনায় জিপিএ 5 কমেছে 76,814 জন। শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা 345টি, আর 202টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। গতবার শতভাগ পাশ প্রতিষ্ঠান ছিল 1,388টি এবং শূন্য পাশ প্রতিষ্ঠান ছিল 65টি। এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 75.61% এবং জিপিএ 5 পেয়েছে 4,268 জন, আর কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 62.67%। কারিগরিতে জিপিএ 5 পেয়েছে 1,610 জন। বিশ্লেষকরা মনে করছেন করোনাকালীন অটো পাস শিক্ষা ব্যবস্থার ভিতকে দুর্বল করেছে। শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতেও ছিল নানা দুর্বলতা। তাছাড়া শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার দীর্ঘদিনের প্রক্রিয়া শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পাশের হারে ধস নেমেছে। আওয়ামী লীগের সময় যে ঘটনাগুলো ঘটেছে সেটি হলো যে নীতি নির্ধারণী মহল থেকে, মন্ত্রণালয় থেকে, শিক্ষা বোর্ড থেকে লিখিতভাবে নির্দেশনা দেওয়া হতো যে শিক্ষার্থীদের জন্য আমরা নম্বর একটু বেশি করে দেই। প্রাথমিক স্তর থেকেই ইংরেজিতে অদক্ষতাও ফলাফল বিপর্যয়ের অন্যতম একটি কারণ, যা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে শিক্ষার্থীরা। আবার আইসিটি কিংবা গাণিতিক বিষয়ের দুর্বলতাও অকৃতকার্যের হার বাড়াচ্ছে। ইংরেজি বিষয়ে বেশিরভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। আগে যখন 70-80% পাস হতো, ভর্তি হতে যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানেও বিপর্যয়কর ফলাফল করতো শিক্ষার্থীরা। এবার 12,35,661 জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 7,26,960 জন, আর ফেল করেছে 5,08,701 জন। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।
ছাত্রলীগের ভোটে ছাত্র সংসদ নির্বাচনে শিবির জয়ী হচ্ছে এমন মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহজাদপুর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপপুরে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি আরো বলেন, বিএনপি ত্যাগী নেতাকর্মীদের একত্র করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কাজ করেছেন তিনি। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে প্রচারণা চলছে বলেও জানান তিনি। ধানের শীষের পক্ষে একটি জোয়ার তৈরি করার জন্যই আমার এই প্রচারণা। এটা আমি শুধু এখানে না, আমি গ্রামের বিভিন্ন ইউনিয়নে গ্রামে গঞ্জেও করে যাচ্ছি। গতকালকে চাকসু এবং ডাকসু নির্বাচন, তার আগে ডাকসু এবং জাকসু নির্বাচনে আমরা দেখেছি ওরা যেরকম 17 বছর ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল, 5 তারিখের পরে আবার বের হয়েছে, আবার এখন ছাত্রলীগ শিবিরের লুঙ্গির নিচে আশ্রয় নিয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ফিরোজার উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দর্শক এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, জানাবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার চিকিৎসকরা কিছু বলেছেন কিনা, এছাড়া এ নিয়ে দলীয় পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয়েছে কিনা? ধন্যবাদ সাথী। আমি এই মুহূর্তে অবস্থান করছি ফিরোজার সামনে, অর্থাৎ বেগম জিয়া যিনি তার বাসভবনের সামনে আমি অবস্থান করছি। আমি একটু আপনাকে দেখাবো, এই মাত্র কিন্তু তিনি তার বাসায় প্রবেশ করলেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা সেবার নিশ্চিত করার পর তাকে কিন্তু তার বাসার উদ্দেশ্যে নিয়ে আসা হয়। আমি একটু যোগ করে বলি যে আসলে গত 16 তারিখে কিন্তু তাকে আসলে নিয়ে যাওয়া হয়েছিল তার নিয়মিত শারীরিক পরীক্ষার যে বিষয়টি, সেটির জন্য তার পরবর্তীতে কিন্তু তার একটু উন্নতি হওয়ার জন্যই কিন্তু তাকে আজ বাসায় আনা হয়েছে। এছাড়া যে বিষয়টি বলি, আজ তিনি কিন্তু প্রায় 11টা নাগাদ হাসপাতাল থেকে বের হন এবং তার পরবর্তীতে কিন্তু তাকে আনা হয়। আমি আপনাকে সরাসরি যুক্ত করেছিলাম ফিরোজার সামনে থেকে, যেখানে তার অবস্থা, চিকিৎসকের কথা যেটা আপনি বললেন যে তার অবস্থা কিন্তু সার্বিকভাবে এখন স্থিতিশীল। তিনি যে অবস্থায় গত 16 তারিখে ভর্তি হয়েছিলেন তার থেকে বেশ কিছুটা উন্নতি হওয়ার কারণে কিন্তু তাকে আজ নিয়ে আসা হয়েছে। এছাড়া তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য কিন্তু গত কয়েক মাস যাবতীয় কিন্তু তাকে আনা হচ্ছে এবং তার বাসভবনের সামনে বিশেষ করে বিএনপির যারা নেতৃত্ববৃন্দ আছে তারা সকলেই ছিলেন তাকে স্বাগতম জানানোর জন্য। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে কখন এসেছেন এবং তার কি অবস্থা। তার শারীরিক অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালো, বেটার, ঠিক আছে। কিছুদিন আগে সে হসপিটাল থেকে রিলিজ পেয়ে মাত্র বাসায় ঢুকলো। কোথায় বুঝলাম না, এখানে সন্ধ্যা থেকে আমরা এখানে। জি হ্যাঁ, আগে থেকে একটু বেটার। একটু আমি রূপনগর থানা যুব দলের সদস্য সচিব। কথা বলছিলাম সাথী যারা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ যারা ছিল তাদের সঙ্গেও কথা বলছিলাম। আসলে তারা বেগম জিয়ার বিশেষ করে গত বুধবার থেকে যেই শারীরিক অবস্থার অবনতি ঘটার কারণে যে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তার পরবর্তীতে আজ কিছুটা উন্নতি হওয়াতে কিন্তু তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। সর্বশেষ জানাচ্ছিলাম সাথী ফিরোজার সামনে থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফেনীর ফাজিলপুরে উদ্বোধন হয়েছে আবুল বাশার চৌধুরী আশ্রয় কেন্দ্র। বৃহস্পতিবার রাতে নুরুন্নাহার মনি দাতব্য ও চক্ষু হাসপাতালের পাশে 300 শয্যার আশ্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর ABM হারুন ও অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা। এটি উদ্বোধনের মাধ্যমে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যায় মানুষের আশ্রয়ের সুব্যবস্থা হলো। ডক্টর ABM হারুন নিজ গ্রামে বেকারত্ব দূর করতে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, নার্সিং ইনস্টিটিউট, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা সহ বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। এখন এটা একটা পরিপূর্ণ একটা কমপ্লেক্সের রূপ নিচ্ছে, যেখানে মানুষ চিকিৎসা পাবে, নামাজ পড়তে পারবে। আপাতত আমরা এখানে 300 জনের আশ্রয়ের বন্দোবস্ত করেছি। ভবিষ্যতে আমরা এই আশ্রয় কেন্দ্রকে আরো বাড়াবো। আমাদের পাশে জায়গা আছে এবং সেখানে আমাদের একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করার ইচ্ছা আছে। সরকারের পাশাপাশি আপনাদের মতো গুণী মানুষরা, যাদের হৃদয় বড়, এই সমস্ত মানুষজন যদি এই সমস্ত সামাজিক কাজে যদি এগিয়ে আসে তাহলে মানবতার কল্যাণ।
ফেনীর দাগনভূঞার রামনগরে প্রস্তাবিত ময়লা ব্যবস্থাপনা প্ল্যান্ট অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে ফেনী নোয়াখালী সড়কে তুলাতলী এলাকায় মানববন্ধনে অংশ নেয় কয়েক হাজার মানুষ। স্থানীয়রা জানান, প্রস্তাবিত জায়গাটি ঘনবসতিপূর্ণ, আশেপাশে রয়েছে স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, মৎস্য খামার ও কৃষি জমি। সেখানে বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হলে বায়ু, পানি ও মাটির ভয়াবহ দূষণ সৃষ্টি হবে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। তাই এটি জনবসতি থেকে দূরে স্থাপনের দাবি জানান তারা। সাংবাদিকবৃন্দ অনেকে উপস্থিত ছিলেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। বৃহস্পতিবার সারাদিন ছিল সংসদীয় আসন ৭০, পাবনা ৩ এবং সংসদীয় আসন ৭১, পাবনা ৪-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা ৩ আসনে। আমার সাথে যুক্ত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষক দলের সভাপতি। আপনি একজন ভাগ্যবান রাজনীতিবিদ, মূল্যায়ন জানতে চাই। এলাকা যদি কৃষি উন্নতি হয়, এলাকার মানুষের উন্নয়ন হবে। সেই বিবেচনায় আমি মনে করি যে আমি কৃষিবিদ হিসাবে যদি এলাকা থেকে আমি নির্বাচিত হতে পারি, তাহলে অবশ্যই এলাকার কৃষকদের সাথে নিয়ে এলাকা কৃষিকে নতুন করে গড়ে তুলব। পাবনা ৩ এলাকার মাটি এবং মানুষের জন্য সুদীর্ঘকাল বিভিন্ন সেবামূলক কাজ করেছি। এই সমস্ত অসহায় অবহেলিত মানুষের পাশে থেকেছি। আর যে কারণেই আমি আমার নির্বাচনী এলাকার আপামর জনগোষ্ঠীর কাছে আমি এক নামে আমাকে চেনেন যে রাজা ভাই। গ্রহণযোগ্যতা না থাকলে কোনো অবস্থাতেই আমি মেয়র হতে পারতাম না, উপজেলা চেয়ারম্যান হতে পারতাম। জামাতের ঘাঁটি এখানে কোনোদিনও ছিল না, কোনোদিন করতেও পারবে না ইনশাল্লাহ। এটা বিএনপির ঘাঁটি, বিএনপি অধ্যুষিত এলাকা, বিএনপির ঘাঁটি। এখানে বিএনপি যদি আমি ধানের শীষ মনোনয়ন নিয়ে নির্বাচন করতে পারি বা আমাকে যদি দল মনোনয়ন দেয়, আমি আপনাকে এটুকু বলতে পারি, কমপক্ষে 2 লক্ষ ভোটে আমি জয়যুক্ত হব ইনশাল্লাহ। আমরা বিগত দিনে আমরা যে রাজপথে যখন কাজ করেছি, তখন প্রত্যেকটা সময় আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। আমরা চাই যে আমরা নিজের ভোট এখন নিজে দিব। এখন বর্তমান আমরা এই 1 বছরে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমরা অন্তত কাজ করতে পারছি, মাঠে ঘাটে যেখানেই হোক কাজ করতে পারছে। দেশ পরিচালনার ক্ষেত্রে যদি আমাদের উপরে দায়িত্ব দেয়, আমরা স্বস্তির সাথে ইনসাফপূর্ণ, ন্যায়ভিত্তিক, সামাজিক এবং মানবিক একটি দেশ আমরা উপহার দেব জনগণকে। এবং তারা এই ব্যাপারে সকলেই আশ্বস্ত হচ্ছে এবং আমাদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছে। আমরা জেলে গিয়েছি, জেল থেকে ওই দিনই আবার টকশোতে গেছি। জেলে গিয়ে জেল থেকে বেরিয়ে আসে যে কর্মী, পরের দিনই আবার মিছিলে গিয়েছে, আবার হয়তো 7 দিন পর জেলে গিয়েছে। আমরা ফ্যাসিস্ট সরকারের কাছে আমরা মাথা নত করিনি। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আপনার চেষ্টা করেছি। আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি। আর সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকালকে আমরা পাবনা 5 এবং নাটোর 1। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে 2 সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এই বৈঠকের কথা জানান। বৃহস্পতিবার 2 নেতার মধ্যে ফোন আলাপ হয়। এতে বড় ধরনের অগ্রগতি হয়েছে দাবি করে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা জানান ট্রাম্প। শুক্রবার ট্রাম্পের সাথে বৈঠক করতে হোয়াইট হাউসে যাওয়ার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এই বৈঠকের ঠিক 1 দিন আগে পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিলেন ট্রাম্প। পুতিনের সঙ্গে এটি হবে তার দ্বিতীয় বৈঠক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।